হ্যালো, গুড আফটারনুন আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা অংশ আলোচনা করবার জন্য। তবে অংশটা নতুন হলেও বিষয়বস্তু তোমাদের বেশ কিন্তু জানা। কেন বললাম বিষয়বস্তু তোমাদের জানা? কারণ আজকে আমরা আলোচনা করব বিগত কয়েকটা ক্লাস ধরে আমরা যে দুর্যোগ বিপর্যয়ের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে সেই আলোচনা আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি। ইতিমধ্যে আমরা এই মূল্যায়নের একটা পর্ব আলোচনা করে ফেলেছি। সেটা কি? যে এই যে দুর্যোগ বিপর্যয় থেকে বিভিন্ন অনুশীলনীর বিভিন্ন পাঠ্যপুস্তকের যে অনুশীলনী রয়েছে, সে অনুশীলনী থেকে যাবতীয় প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তো প্রথম দিন আমরা অর্থাৎ প্রথম পর্বে এই প্রশ্নোত্তর পর্ব আলোচনার আমরা একটা অংশ আলোচনা করেছি। এটা কি কি ছিল? সেখানটাতে মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা কিছু আলোচনা করেছি, তাই না? প্রায় 30টার মতো মাল্টিপল চয়েস প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন বই থেকে জোগাড় করে সেগুলো আলোচনা করেছি, এবং তোমরা খুব ভালোভাবে কিছু কিছু প্রশ্নের খুব ভালো উত্তর দিয়েছো। কেন অন্য অপশানগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয় সেগুলোকেও তোমরা খুব ভালোভাবে কারণগুলো বিশ্লেষণ করেছো। একদম ঠিক এই রকম ভাবেই নির্দিষ্ট উত্তরটা কেন এই নির্দিষ্ট প্রশ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক হবে, সেটা কিন্তু সঠিকভাবে বললে তবেই তোমরা বা তোমাদের কাছে সেটা অনেকটা পরিষ্কার হবে। তো আজকে আমরা এই দুর্যোগ বিপর্যয়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনার দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই অংশে আমরা কি কি বিষয় আলোচনা, আমরা কি কি প্রশ্নোত্তর আলোচনা করব। কারণ তোমরা জানো তোমাদের যতটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসে মাল্টিপল চয়েস প্রশ্ন, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এই অংশগুলো রয়েছে। তারপরে বাম স্তম্ভ মেলাও, ডান স্তম্ভ মেলাও, এবং 1 নম্বরের যে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগুলো রয়েছে। তোমরা দেখেছো তো প্রশ্ন অনুশীলনীতে? আচ্ছা, খুব ভালো। তো আজকে আমরা মাল্টিপল চয়েস প্রশ্ন আলোচনা করবার পরে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো সেগুলো তোমরা আশা করি সবাই বুঝতে পারবে, কারণ তোমরা ইতিমধ্যে এই অধ্যায় আলোচনা করে ফেলেছো। তোমাদের কাছে আমি প্রত্যেকদিন জিজ্ঞাসা করেছি, সঠিক উত্তর তোমরা দিয়ে আমরা ধীরে ধীরে এই অধ্যায়টাকে সমাপ্ত করতে পেরেছি। ঠিক আছে? তাহলে দেখবে এই যে আজকের পর্বে আমরা যে বিভিন্ন প্রশ্ন আলোচনা করব, অনেক প্রশ্নই দেখবে এই মাল্টিপল চয়েস প্রশ্ন, অর্থাৎ যে বিকল্প প্রশ্নধর্মী যেগুলো ছিল, বিকল্প উত্তর থেকে বেছে নেওয়া, তার থেকে অনেকগুলো প্রশ্ন একই রকম পাবে। হয়তো কোনোটা আমরা শূন্যস্থান হিসাবে পাবো, কোনোটা সত্য মিথ্যা হিসাবে পাবো, আবার কোনোটা 1 নম্বরের যে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেখানেও আমরা পেতে পারি। তাহলে একই প্রশ্ন যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাচ্ছি, সেটাকে কিন্তু তোমাদের তাহলে আরো ভালো হচ্ছে, তোমাদের সেই প্রশ্ন উত্তরগুলো আরো ভালোভাবে তোমাদের মাথায় থেকে যাচ্ছে, মনে থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা আজকের ক্লাসটা তাহলে আলোচনা শুরু করা যাক। দেখি তোমরা কতটা আজকের এই ক্লাসে তোমরা কিভাবে উত্তর দিয়ে নিজেদেরকে কতটা বেশি উন্নতি করতে পারো সেটা আমি দেখব। ঠিক আছে? তাহলে আমরা এই নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের দুর্যোগ ও বিপর্যয় এর প্রশ্নোত্তর পর্ব আলোচনা দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, শুরুতেই শূন্যস্থান পূরণ এবং প্রত্যেকটা প্রশ্নের
মার্কস থাকবে 1 নাম্বার করে। তোমাদের পরীক্ষার খাতাতেও ঠিক যেমন থাকে, আমিও ঠিক সেইভাবেই তোমাদেরকে দেখিয়েছি যে নির্দিষ্টভাবে একটা করে প্রশ্ন থাকবে এবং সেখানে শূন্যস্থান পূরণ থাকবে, সেটাকে সঠিক উত্তর দিয়ে সেই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, আমি শুরুতে তোমাদেরকে জিজ্ঞাসা করব এই নির্দিষ্ট শূন্যস্থান পূরণের সঠিক উত্তর কোনটি। তোমরা সঠিক উত্তর দেবে, না জানলে আমি তোমাদেরকে সঠিক উত্তর দেব। ঠিক আছে? আচ্ছা, আর পূর্বের দিনের ন্যায় আজকেও কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার সাথে সঠিক উত্তর তোমরা তোমাদের খাতায় নথিবদ্ধ রাখবে, যাতে ভবিষ্যতে তোমাদের এইখান থেকে একবারে সমস্ত প্রশ্ন, এই অধ্যায় ভিত্তিক প্রশ্ন বুঝে নিতে সুবিধা হয়। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি আজকে। প্রথম প্রশ্ন আমরা আলোচনা শুরু করি, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝবে। না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবার রিপিট করব, তারপরে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে, কোনো প্রাকৃতিক ঘটনাতে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে ড্যাশ বলা হয়। তাহলে কি হবে সেটা বলো। যে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক ঘটনা, বিপর্যয় বলবো না, প্রাকৃতিক ঘটনাগুলোতে মানুষের অনুভূতি যুক্ত রয়েছে বা মানুষের কার্যকলাপ যুক্ত রয়েছে, তাকে কি ধরনের দুর্যোগ বা বিপর্যয় বলা হয়? একদম ঠিক বলেছো, সেই অবস্থাকে মানবীয় বিপর্যয়, অর্থাৎ মনুষ্য দ্বারা। অনেক সময় দেখবে বিভিন্ন দুর্যোগ মানুষের দ্বারা ঘটে, যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে পারে, তেজস্ক্রিয় বিস্ফোরণ হতে পারে। এই বিস্ফোরণগুলো কিন্তু প্রকৃতি নিজে থেকে ঘটায় না, মানুষ তার নিজস্ব প্রয়োজন মতো, নিজস্ব সুবিধা মতো এই বিস্ফোরণগুলো অনেক সময় ঘটায়, আবার অনেক সময় দুর্ঘটনা হেতু এই ঘটনাগুলো ঘটে যায়। তাহলে সঠিক উত্তর কি হবে? মানবীয় বিপর্যয়, তাই তো? মানুষের অনুভূতি রয়েছে, সেই জন্য মানবীয় বিপর্যয় ঘটে। আচ্ছা, পরের প্রশ্ন বলা হচ্ছে যে উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে ড্যাশ সালে। যে উড়িষ্যাতে একটা ব্যাপক ক্ষতিকর ঘূর্ণিঝড় ঘটেছিল, যার প্রভাবে প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল, সেটা কত সালে ঘটেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 1999 সালের 29শে আগস্ট, এটা হচ্ছে সঠিক উত্তর। একদম তোমরা সঠিক উত্তর দিয়েছো, 1999 সালের 29শে আগস্ট। ঠিক আছে। ভূমিধস বেশি ঘটে ড্যাশ অঞ্চলে। তোমরাই বলো, ভূমিধস কোথায় ঘটতে দেখা যায়? আগে মনে করো যে ভূমিধস কাকে বলা হয়। একদম ঠিক, ভূমিধস বলা হচ্ছে কখন? যে তোমাদের পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে অনেক সময় মাধ্যাকর্ষণ শক্তির জন্য পাহাড়ের কিছু অংশ বা কিছু স্তর যখন হঠাৎ করে নিচের দিকে নেমে আসে, তাকে কি বলা হয়? তাকে ভূমিধস বলা হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ভূমিধস কোন অঞ্চলে ঘটে। ভূমিধস ঘটে পার্বত্য অঞ্চলে। একদম তোমরা সঠিক বলেছো। আচ্ছা, এবার বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে ড্যাশ বিপর্যয় ঘটে। এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল বলতো কি কারণের জন্য বিখ্যাত? এখানটায় প্রায়শই পাত সঞ্চালনের কারণের জন্য এই অঞ্চলে কি হয়? একদম ঠিক, পাত সঞ্চালনের জন্য এই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। আর ভূমিকম্প অনুভূত হওয়া মানে একটা সাংঘাতিক, অতি মারাত্মক বিপর্যয় নেমে আসে। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে
ভূমিকম্পের মতো বিপর্যয় ঘটতে দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে বলা হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনাকে ড্যাশ বলা হয়। বিপর্যয় ব্যবস্থাপনাকে কি বলা হয় বলো দেখি। হ্যাঁ, তাহলে বিপর্যয় ব্যবস্থাপনাকে ড্যাশ বলা হয়। কি বলা হয় কে বলতে পারবে? হ্যাঁ, একজন বলতে পেরেছে। তো বিপর্যয় ব্যবস্থাপনাকে সংক্ষেপে পিএমআর বলা হয়। পিএমআর এর পুরো কথা কি মনে পড়ছে? কি মনে পড়ছে বলো পিএমআর এর পুরো কথা? পি ফর, অর্থাৎ এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে বিপর্যয় ব্যবস্থাপনার যে তিনটি স্তর রয়েছে, সেই ব্যবস্থাপনার তিনটি স্তর, অর্থাৎ বিপর্যয় পূর্ব পর্যায়, বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় উত্তর পর্যায়। তাহলে এই বিপর্যয় ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি মনে রাখলে এবং মনে থাকলে সহজেই এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যাবে। তাহলে এবার বলো বিপর্যয় পূর্ব পর্যায় যেটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রিপেয়ারনেস, অর্থাৎ আগে থেকে প্রস্তুতি করা হচ্ছে প্রিপেয়ারনেস, তাই তো? আচ্ছা, বিপর্যয়কালীন পর্যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মিটিগেশন। তাহলে এম ফর মিটিগেশন, পি ফর প্রিপেয়ারনেস, আর একদম লাস্টে বিপর্যয় উত্তর পর্যায় অর্থাৎ রিকভারি। তাহলে পুরো কথাটা দাঁড়ালো প্রিপেয়ারনেস, মিটিগেশন, রিকভারি, এই সম্পূর্ণ বিপর্যয় ব্যবস্থাপনাকে সংক্ষেপে পিএমআর বলা হয়। ঠিক আছে, মনে থাকবে তাহলে? একটু অন্য ধরনের প্রশ্ন, কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে এটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, ব্লিজার্ড একটি ড্যাশ বিপর্যয়। বলা হচ্ছে ব্লিজার্ড কি ধরনের বিপর্যয়? ব্লিজার্ড মানে কি আগে মনে করো, যদি অনেক সময় ইংলিশটা বুঝতে অসুবিধা হলে আমাদের বাংলায় করে নিতে হবে। ব্লিজার্ড মানে হচ্ছে তুষার ঝড়। একদম সঠিক কথা বলেছো, তুষার ঝড়। তাহলে এই যে তুষার ঝড়, এটা কি প্রাকৃতিক বিপর্যয় না মানবীয় বিপর্যয়? তোমাদের কি মনে হচ্ছে? আচ্ছা, ব্লিজার্ড একটি কি প্রাকৃতিক বিপর্যয়, কারণ এই বিপর্যয়ে মানুষের কোনো হাত নেই। প্রাকৃতিক কার্যাবলীর কারণে, বায়ুমণ্ডলীয় বিভিন্ন কারণে এই বিপর্যয় ঘটে থাকে, যেটি প্রাকৃতিক বিপর্যয় নামে আমরা জানি। আর এরপরে বলা হচ্ছে খাড়া পার্বত্য ঢালে বরফ ধসে পড়াকে ড্যাশ বলা হয়। আমরা পার্বত্য অঞ্চলে যেমন কি নামে বর্ষাকালে যেটা লক্ষ্য করা যায়, ভূমিধস লক্ষ্য করা যায়। এই ভূমিধস ছাড়াও উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে বরফ অতিরিক্ত পরিমাণে জমে যায় বা জমে থাকে, সেই বরফ জমে পড়া বা জমে যাওয়া যখন অতিরিক্ত হয়ে যায়, চাপ যখন ধরে রাখতে পারে না, মাধ্যাকর্ষণের জন্য নিচের দিকে নেমে আসে, তখন এই ধসে পড়াকে কি বলা হয়? কে বলতে পারবে? একদম ঠিক বলেছো, হিমানী সম্প্রপাত। অর্থাৎ যদি পর্বতের বা পাহাড়ের কোনো অংশের ধস নামে, সেটাকে ভূমিধস বলা হবে। আর এই যে তুষারপাতের জন্য, তুষার ঝড়ের জন্য যে পাহাড়ের পার্বত্য অঞ্চলে একটা অনেকটা স্তর লক্ষ্য করা যায় বরফের, এবং সেই বরফের স্তর যদি খসে পড়ে নিচের দিকে, ভূমির দিকে চলে আসে, সেই অবস্থাকে বলা হয় হিমানী সম্প্রপাত। ঠিক আছে, তাহলে আমরা যে 7টি প্রশ্ন আলোচনা করলাম, আরো একবার আমরা জাস্ট একটু দ্রুত বলে নিই।
কোনো প্রাকৃতিক ঘটনাতে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে মানবীয় বিপর্যয় বলা হয়। উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে 1999 সালের 29শে আগস্ট। ভূমিধস বেশি ঘটে কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে কি ধরনের বিপর্যয় ঘটে? ভূমিকম্প ঘটে। বিপর্যয় ব্যবস্থাপনাকে সংক্ষেপে কি বলা হয়? PMR বলা হয়। ব্লিজার্ড একটি প্রাকৃতিক বিপর্যয়। খাড়া পার্বত্য ঢালে বরফ ধসে পড়াকে হিমানি সম্প্রপাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে এবার প্রশ্ন উত্তরগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখব। প্রথমে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ভয়াবহ বিপর্যয় হলো ড্যাশ। পশ্চিমবঙ্গে কোন ধরনের বিপর্যয় সব থেকে বেশি লক্ষ্য করা যায়? বন্যা। ঠিক বলেছ, কারণ বন্যা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো সময় কিন্তু সারা বছরের নির্দিষ্ট সময়ে দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জন্য কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চলেও বন্যা হতে দেখা যায়। ঠিক আছে, তাহলে বন্যা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে ভয়াবহ একটা বিপর্যয়। বলতো পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল মূলত বন্যা দেখা যায়? জলপাইগুড়ি তিস্তা তোর্সার জন্য হয়, তারপরে মালদহ মুর্শিদাবাদ বাঁধ ভাঙনের জন্য লক্ষ্য করা যায়, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলো তো সুন্দরবন অঞ্চলের মূলত বেশিরভাগ অংশ থাকে। তো এখানে নদী বাঁধগুলো মূলত অনেকটাই দুর্বল প্রকৃতির, তো এখানে বাঁধ ভেঙে বা ভরা কটালের জন্য এখানে বন্যা দেখা যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ ড্যাশ বিপর্যয় ঘটায়। তো পর্যটন কেন্দ্র, দেখো একটা অঞ্চলের সামাজিক উন্নতিও কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে পারে। কারণ কেন প্রাকৃতিক, আগে বলো কি ধরনের বিপর্যয় ঘটে? পর্যটন কেন্দ্র হলে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়? বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তৈরি করা হয়, পাহাড়ের বিভিন্ন জায়গায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে, ঠিক বলেছ, হোটেল নির্মাণ কেন্দ্র তৈরি করা হয়, পর্যটনরা গিয়ে যেখানে সেখানে নোংরা বা গাড়ি পার্কিং, তার জন্য বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হয়। তো এর জন্য কিন্তু পাহাড়ের যে মাটি বা যে ভূপ্রকৃতির অনেকটা আলগা হয়ে যায়, তার জন্য ভূমি ধস যেটা বিপর্যয় সেটাই পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। আর দার্জিলিং হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটা পার্বত্য অঞ্চল, তাই না? আচ্ছা, তাহলে দার্জিলিং অঞ্চলে ভূমিধস বিপর্যয় ঘটে কিসের জন্য? পর্যটন কেন্দ্রের বিকাশ লাভের জন্য। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ। সুন্দরবন অঞ্চলে যদি বন্যা হয় সেই বন্যার মূল কারণ কি? বন্যার মূল কারণ হচ্ছে, বলো, ভরা কোটাল। একদম ঠিক বলেছ, কারণ ভরা কোটালে কি হয় বলো? হ্যাঁ, আগের দিন কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্নে এই প্রশ্নটা আমরা আলোচনা করেছি যে সুন্দরবন অঞ্চলে বন্যার মূল কারণ হচ্ছে ভরা কোটাল। এই ভরা কোটালের সময় বা অমাবস্যা পূর্ণিমা তিথিতে চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণের ফলে অনেকটাই জলের পরিমাণ বৃদ্ধি পায়, মানে যে জোয়ার হয়, সাধারণ যে জলতলের সীমা লক্ষ্য করা যায় জোয়ারের সময়, এই ভরা কোটালে আরো বেশি পরিমাণে সেটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু এটা একটা
অন্যতম কারণে ভরা কোটাল জল উপচে পড়ে বাঁধ ভেঙে গিয়ে বাঁধ উপচে পড়ে বন্যা দেখা দিতে পারে। ঠিক আছে, চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ। চীন সাগরে যে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তার নাম কি, কে বলতে পারবে? আচ্ছা, খুব ভালো। চীন সাগরে যে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তার নাম হচ্ছে টাইফুন। ঠিক আছে, টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে ড্যাশ দেশে, অর্থাৎ টর্নেডো কোন দেশে টর্নেডো সব থেকে বেশি প্রভাব বা টর্নেডো সৃষ্টি হয়? টর্নেডো লক্ষ্য করা যায় একদম ঠিক উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে এই টর্নেডো লক্ষ্য করা যায়। আচ্ছা বলো তো, অন্যান্য ঘূর্ণিঝড় অপেক্ষা টর্নেডোর একটা আলাদা নাম রয়েছে, কি সেটা? টর্নেডো হচ্ছে একটা স্থলভাগের ঘূর্ণিঝড়। দেখো, এর আগে যখন আমরা টাইফুন সম্পর্কে আমাদের যে প্রশ্নটা ছিল বলেই দিয়েছে চীন সাগরে, তাহলে এটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল কোথায়? সমুদ্র। আর টর্নেডো এটার উৎপত্তি স্থল কিন্তু স্থলভাগে, উত্তর আমেরিকার যে প্রেইরি অঞ্চল সেখানেই এই টর্নেডো সব থেকে বেশি পরিমাণে ঘটতে দেখা যায়। সুনামি সৃষ্টির মূল কারণ কি? একদম ঠিক, সুনামি সৃষ্টির মূল কারণ হচ্ছে ভূমিকম্প। কিন্তু ভূমিকম্প বললেই কিন্তু সুনামি হবে এটা সবসময় ধরে নেওয়া যায় না। সুনামি হওয়ার জন্য ভূমিকম্প কোথায় হতে হয়? সমুদ্র তলদেশে। একদম ঠিক, সমুদ্র তলদেশে যখন ভূমিকম্প অনুভূত হবে তখনই কিন্তু সুনামি সৃষ্টি হবে। দেখবে সারা বছর তো বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে দেখা যায় বিভিন্ন মাত্রায়। কিছুদিন আগেই মায়ানমারে 7.5 বা মতান্তরে 7.7 মাত্রার ভূমিকম্প লক্ষ্য করা গেছে, সেখানে কিন্তু সুনামি সৃষ্টি হয়নি। ঠিক আছে, তাহলে সুনামি সৃষ্টি হতে গেলে বা সুনামি তৈরি হতে গেলে তার জন্য সমুদ্র তলদেশে যদি পাতের সঞ্চালনের আঘাত বা সংঘর্ষ ঘটে তার ফলে সুনামি সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা এরপর বলা হচ্ছে ফাইলিন এক ধরনের ড্যাশ। ফাইলিন কি বলতো? এটা কি একটা ওষুধের নাম? তবে আচ্ছা, ফাইলিন হচ্ছে এটা এক ধরনের কি ঘূর্ণিঝড়, যেটা আমাদের ভারতবর্ষের পূর্ব উপকূলে যে রাজ্যগুলোতে আছে রাজ্যগুলোর সেইখানটাতে এই ঝড় লক্ষ্য করা গেছিল, ঠিক বিগত 6-7 বছর আগে। ঠিক আছে, তাহলে এই ফাইলিনও কিন্তু এক ধরনের ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড় বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এদেরকে চিহ্নিত করা হয়, যেমন ছিল আয়লা, তারপরে ছিল ফাইলিন, আমফান। এইসব বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যেই রেখে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশের একটা কমিটি রয়েছে, সেই জন্য বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয় তার একটা নির্দিষ্ট নামকরণ করা হয়ে থাকে। দ্রুত আমরা প্রশ্নগুলো একটু পড়ে নিই। পশ্চিমবঙ্গে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় কি? বন্যা। দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ কি ধরনের বিপর্যয় ঘটায়? ভূমিধস ঘটায়। সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ ভরা কোটাল। চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম কি? টাইফুন। টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে উত্তর আমেরিকাতে। সুনামি সৃষ্টির মূল কারণ কি? সমুদ্র তলদেশের ভূমিকম্প। ফাইলিন কি? এক ধরনের ঘূর্ণিঝড়। মনে থাকবে? আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আমরা এবার আলোচনা করি। সেটা হচ্ছে ভারতের ড্যাশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। একটু ভেবে দেখো তো, ভারতের পশ্চিম উপকূল যে রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্র, আহমেদাবাদ, গোয়া, সেখানে ঘূর্ণিঝড় বেশি হয়, না ভারতবর্ষের পশ্চিমবঙ্গ,
উড়িষ্যা এবং বাংলাদেশ সংলগ্ন যে রাজ্যগুলো রয়েছে সেখানটাতে ঘূর্ণিঝড় বেশি প্রভাব লক্ষ্য করা যায়। একদম ঠিক ভারতবর্ষের পূর্ব উপকূলে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলেই কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপত্তির পরিমাণ বেশি পশ্চিম উপকূল অপেক্ষা। ঠিক আছে, সেই জন্য এখানে সঠিক উত্তর হবে ভারতবর্ষের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। আচ্ছা, এরপর বলা হচ্ছে গুজরাটের ভুজে ড্যাশ বিপর্যয়ের কারণে প্রচুর মানুষ মারা যায়। গুজরাটের ভুজে কি ধরনের বিপর্যয় লক্ষ্য করা গেছিল? গুজরাটের ভুজে একটা খুব মারাত্মক ভয়াবহ বিপর্যয় লক্ষ্য করা গেছিল, সেটা হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্পের ফলে এই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ মৃত্যুর সম্মুখীন হয়েছিল। ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? কে বলতে পারবে? হ্যারিকেন। দেখো, আমরা বিভিন্ন অঞ্চল অনুযায়ী অনেক রকম ঘূর্ণিঝড়ের নাম জানলাম। চীন সাগরে টাইফুন, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলে টর্নেডো, তাই না? আবার অস্ট্রেলিয়ায় উইলি উইলি হয়। এবং বিভিন্ন রকম ঘূর্ণিঝড় রয়েছে, অর্থাৎ অঞ্চল ভেদে এদের কিন্তু নামের পার্থক্য বা নামের পরিবর্তন লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের খরা প্রতিরোধের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে? খরা হলে কি হয় আগে বলো তো? একদম ঠিক, খরা হলে বিভিন্ন জায়গায় মূলত যেটা দেখা যায় জলসংকট, পানীয় জলের যেমন জলসংকট দেখা যায়, তার পাশাপাশি চাষ করার জন্য জলের সংকট দেখা যায়। মানে অতিরিক্ত জল সংকট দেখা দিলে সেই এলাকাতে বা সেই অঞ্চলে জল কিন্তু কারোর কাছে সেরকম ভাবে দেখা যায় না। যাতে সেই নির্দিষ্ট অঞ্চলগুলোতে খরা না হয় বা খরা হলেও জলের অভাব যাতে মেটানো যায়, সেই জন্য বর্ষাকালে জলকে আগে থেকেই পরিকল্পনা মাফিক সঞ্চয় ভাণ্ডার গড়ে তুলতে হবে। সেই সঞ্চয় ভাণ্ডার জল, বর্ষাকালের জল কিসের মাধ্যমে সঞ্চয় করা যায়? ড্রামের মাধ্যমে কি সঞ্চয় করা সম্ভব? সম্ভব নয়। তাহলে কুয়ো তৈরি করতে হবে, বা বড় বড় জলাশয়, পুকুর খনন করতে হবে, খাল খনন করতে হবে। তাহলে এগুলো করলে কিন্তু প্রচুর পরিমাণে জল আমরা সঞ্চয় করে রাখতে পারি। এবং এই যে সঞ্চয় প্রকল্প, তার নাম কি? একদম ঠিক বলেছ, জল ধরো ও জল ভরো প্রকল্প। এই নির্দিষ্ট প্রকল্পটির মাধ্যমেই পশ্চিমবঙ্গে জল সঞ্চয় করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলার নাম বলো। তোমরা অনেকগুলো খরাপ্রবণ জেলার নাম শুনেছো, সেখান থেকে আচ্ছা বলো, সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি? পুরুলিয়া হচ্ছে সর্বাধিক খরাপ্রবণ একটি জেলা। এখানকার প্রায় 17টা ব্লক এই খরা কবলিত অঞ্চল, তাই না? কোনো অঞ্চলে বৃষ্টি কত শতাংশ কম হলে সেই খরা বিপর্যয়ের আকার নেয়? এটা কিন্তু ইতিমধ্যেই আমরা প্রশ্নের উত্তর আলোচনা করেছি। তো এটা শূন্যস্থান পূরণে এবার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কত হবে? কোনো অঞ্চলে বৃষ্টি 25% যদি কম হয়, তখন সেটা সেই খরা বিপর্যয়ের আকার নেয়। ঠিক আছে, তখনই আমরা খরা বলতে পারবো তাকে। দ্রুত একটু বলে দিই, ভারতের ড্যাশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পূর্ব উপকূলে। গুজরাটের ভুজে কি হয়? ভূমিকম্প কারণে প্রচুর মানুষ মারা যায়। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়ের নাম কি? হ্যারিকেন। পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য কি কর্মসূচি নেওয়া হয়েছে? জল ধরো ও জল ভরো প্রকল্প। পশ্চিমবঙ্গের ড্যাশ একটি খরা প্রবণ
জেলা, পুরুলিয়া জেলা। কোন অঞ্চলে বৃষ্টি কত শতাংশ কম হলে সেটা খরা বিপর্যয়ের আকার নেয়? 25% কম হলে। আচ্ছা, শূন্যস্থান পূরণের পরে এবার আমরা পরবর্তী যে প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে সত্য মিথ্যা আমাদের লিখতে হবে, অর্থাৎ কোনো এই যে বাক্যগুলো লেখা রয়েছে যে স্টেটমেন্ট, সেটা যদি ঠিক হয় তাহলে সত্য লিখতে হবে, আর যদি সেই সেন্টেন্সটা যদি উদ্ধৃতিটা যদি ভুল হয় তাহলে ভুল লিখতে হবে। প্রশ্নগুলো আগে ভালো করে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, 2004 সালের সুনামিতে সুন্দরবনে, আচ্ছা এখানে আরেকটু বলে দিই, এখানেও প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকে 1 নাম্বার করে, ঠিক আছে? সেজন্য দেখে শুনে বুঝে তারপরে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 2004 সালের সুনামিতে সুন্দরবনে প্রভূত ক্ষতি হয়। তাহলে 2004 সালে সুন্দরবনে সুনামির সামান্য একটা লক্ষণ, যেটা জলের ঢেউ দেখা গেছিল কিন্তু ব্যাপক ক্ষতি সেই অর্থে যায়নি দেখা, তাহলে উত্তরটা কি হবে? ভুল উত্তর, ঠিক আছে? পরবর্তী বলা হচ্ছে দাবানল একটি ভয়াবহ জৈব বিপর্যয়। দাবানল কি জৈব বিপর্যয়? কি মনে হচ্ছে তোমাদের? এটা জীব জনিত একটা ঘটনা বা মহাজাগতিক ঘটনা, যেটা মহাজাগতিক বলবো না, এটা আগুনের কারণে হয়ে থাকে জঙ্গলে। তো এটা জৈব বিপর্যয়, সেজন্য এটাকে আমরা কি বলতে পারি? সত্য বলতে পারি। দুর্যোগ হলো একটি অপ্রত্যাশিত দৈব ঘটনা। কি বলতো, ঠিক না ভুল? অপ্রত্যাশিত দৈব ঘটনা, কারণ কখন দুর্যোগ নেমে আসতে পারে সেটা কিন্তু আমরা কেউ জানি না, এবং এই দুর্যোগ যদি হঠাৎ করে বড় আকার ধারণ করে বৃহৎ অঞ্চল জুড়ে বা প্রচুর মানুষের মৃত্যু হয়, তখন সেটাকে আমরা কি বলি? বিপর্যয় বলি। তাই এটা ক্ষেত্রে কথাটি সত্য কথা। সৌরঝড় হলো একটি অপার্থিব বিপর্যয়। সৌরঝড় কি? সৌরঝড় এটা কি পৃথিবীর মধ্যে ঘটতে দেখা যায়? ঘটতে দেখা যায় না, এটা মহাকাশে ঘটতে দেখা যায়। তাহলে মহাকাশে ঘটে যাওয়া বিপর্যয়গুলো কি নামে চিহ্নিত করা হয়? অপার্থিব বিপর্যয় হিসাবে চিহ্নিত হয়। এই জন্য সৌরঝড় হলো একটি অপার্থিব বিপর্যয়, এটা একদম সত্য। বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা মুখ্য। যা বিপর্যয় ঘটে, প্রত্যেকটা বিপর্যয়ে কি মানুষের হাত থাকে? তোমাদের কি মনে হচ্ছে? বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা মুখ্য, এই কথাটি ভুল। কারণ বিপর্যয়, এমন বিপর্যয় কিছু রয়েছে যেখানে মানুষের কোনো ধারণা বা মানুষের কোনো ভূমিকা সেখানে থাকে না, কিন্তু সেটার ভয়ঙ্কর বিপর্যয় হিসাবে চিহ্নিত হয়, যেমন ভূমিকম্প। তাহলে কথাটি মিথ্যা। পাত সঞ্চালন হলো ভূমিকম্পের প্রধান কারণ। এটা কথাটা কি? একদম সত্য, কারণ পাত সঞ্চালন হলেই ভূমিকম্প হয় পাত সঞ্চালনের কারণের জন্য। তাহলে বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, পরবর্তীতে কি প্রশ্ন রয়েছে? অতি বৃষ্টিপাতের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটতে পারে। অতি বৃষ্টিপাত কখন হয়? বর্ষাকালে। বর্ষাকালে কোথায় ভূমিধস নামে? পাহাড়ি অঞ্চলে। তাহলে কথাটি কি মিলে গেল? তাহলে কথার উত্তরটি সত্য। ক্রান্তীয় উষ্ণ সমুদ্র তীরবর্তী এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তাহলে দেখো, যে বিভিন্ন ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয়, সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু ক্রান্তীয় উষ্ণ সমুদ্র তীরবর্তী অঞ্চলেই কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে সেটা একটা বড় আকার ধারণ করে বড় বিপর্যয় ঘটাতে পারে। তাহলে সেটা কথাটি হচ্ছে সত্য। ভারতের মোট জমির 90% হলো বন্যা প্রবণ। বলছে ভারতের মোট জমির 90%, মানে কোনো কিছু অবশিষ্ট নেই, সব জমি বলছে বন্যা প্রবণ, মানে কোনো জায়গায় আর সব জায়গায় ডুবে যায় বন্যায়, সেটাই বলছে। কথাটা কি সঠিক? নয়। তো সঠিক কত পার্সেন্ট জমি বন্যা প্রবণ?
12% জমি হচ্ছে বন্যা প্রবণ। ঠিক আছে, দুর্যোগ ঘটলেই বিপর্যয় ঘটে, এই কথাটি ঠিক না ভুল? কথাটি মিথ্যা, কারণ দুর্যোগ ঘটলেই যে বিপর্যয় ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। দুর্যোগ যখন আরো বড় আকার ধারণ করবে, কোনো দুর্যোগ অল্পতেই অল্প অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থেকেই অল্পেতেই সেটাকে আমরা প্রতিহত করতে পারি। সেই জন্য দুর্যোগ ঘটা মানেই যে বিপর্যয় ঘটবে এমন কোনো মানে নেই, তাহলে কথাটি হচ্ছে মিথ্যা। পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ। দেখো, এটা সত্য মিথ্যাতে দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে যে পৃথিবীতে যত ধরনের দুর্যোগ বা বিপর্যয় হয় সেটা মানুষের কারণের জন্য হয়। সেটা কি ঠিক? মানুষ কি প্রত্যেকটি বিপর্যয়ের কারণ? তাহলে কথাটি হচ্ছে মিথ্যা। একদম ঠিক বলেছো তোমরা। ভারতে হিমানি সম্প্রপাত, তার মানে যেটা বরফের ধস, হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে। ঘটে কি না? ভারতে হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে না, কারণ ভারতে তুষারঝড়ের পরিমাণ যেহেতু কম, তাই হিমানি সম্প্রপাত এর পরিমাণটা কম। ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঞ্জাবে প্রায়শই ক্ষতি হয়। পাঞ্জাবে কি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়? খুব কম, সেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয় মূলত, সামান্য, কিন্তু এটা কথাটি মিথ্যা। ভূমিকম্প হলেই সুনামি ঘটে। ভূমিকম্প হলেই সুনামি ঘটে? সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে সুনামি ঘটে, এইটা যদি লেখা থাকতো তাহলে আমরা ঠিক মনে করতাম, কিন্তু এটা মিথ্যা, একটা মানে ভুল একটা বিবৃতি। ভারতে তুষার ঝড়ের সম্ভাবনা খুবই কম, একটু আগে আমি বলছিলাম তুষার ঝড় কিন্তু ভারতে খুব কম দেখা যায়, তাহলে কথাটি হচ্ছে সত্য। উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায়শই গরম বায়ু প্রবাহ ঘটে। তাহলে যে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারতে এই যে গরমের সময় গরম বায়ু প্রবাহ করতে দেখা যায়, তার নাম কি বলতো? লু বলা হয়। তাহলে কথাটা কিন্তু সত্য, গরমকালে একটা গরম বাতাস প্রবাহিত হতে দেখা যায়, লু। তাহলে কথাটি সত্য। সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়। সুন্দরবন অঞ্চলের নদীর জল কি মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত জল। লবণাক্ত জল যদি জমিতে প্রবেশ করে, জমি কি লবণাক্ত হবে? হবে, একদম সত্য। তাহলে সুন্দরবন অঞ্চলের বন্যা হলে সেখানকার জমি কি হবে? লবণাক্ত হবে, সত্য কথা এটা একদম। টাইফুন একটি ঘূর্ণিঝড়, এটা কি সত্য না মিথ্যা? টাইফুন কি ঘূর্ণিঝড়? কোথায় লক্ষ্য করা যায়? চীন সাগরে, একদম ঠিক বলেছ, চীন সাগরে টাইফুন দেখা যায়। পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, এটা আমরা ইতিমধ্যে একবার আলোচনা করেছি শূন্যস্থানে, তাহলে এটা একদম সত্য। খরা রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন, বনসৃজন, যেটা গাছ রোপণ করা। খরা, গাছ লাগালে কি হয়? ছাওয়া পাওয়া যায়, বৃষ্টি হতে পারে, শিকড়গুলোকে ধরে রাখতে পারে, তাহলে খরা রোধ করতে পারে গাছ, কথাটি সত্য। বন্যার জন্য প্রকৃতি ও মানুষ উভয় দায়ী। শুধুমাত্র যে প্রাকৃতিক কারণে বন্যা হয় তা কিন্তু নয়, জলাধারে জল ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বন্যা হতে পারে, সেজন্য কথাটি সত্য। মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতিই দায়ী। মৃত্তিকা ক্ষয়, সেটাও কিন্তু মানুষের বিভিন্ন কারণের জন্য এই মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় পশুচারণ করা, গাছ কেটে নেওয়া, তারপরে একই জমিতে বারবার একই ধরনের শস্য চাষ করা, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়া, তার ফলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মূলত শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা এই বিষয়বস্তু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো। পরবর্তী দিনে আমি শুরুতে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের থেকে একটু জেনে নেব, তারপরে আমাদের প্রশ্নোত্তর পর্বের যে মানে একদম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 1 নম্বরের, সেইগুলো আমরা একটু আলোচনা করে নেব, আর তার সঙ্গে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আলোচনা করব।
তোমরা সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। ঠিক আছে।